আচ্ছা, আপনারা হচ্ছে আপনাদের আইডিটা চ্যাট বক্সে লিখে দিবেন আর কি। আচ্ছা। আহ, তো দেখেন, আমাদের আজকে যে টপিকটা ছিল সেটা হচ্ছে গতদিন আমরা হচ্ছে মোটামুটি বিএনবিসির বিভিন্ন কোড বোঝার জন্য আমাদের যে টার্মিনোলজিগুলোর প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখছিলাম। এবং সেই টার্মিনোলজিগুলো পড়ার সময় আমরা ওয়ার্ডিং এর সিস্টেমের বিভিন্ন ওয়ার্ড সম্পর্কে আহ, দেখছিলাম, যেমন ডাক্ট, কন্ডুইট, এই বিষয়গুলা আমরা কি- মানে পড়ছিলাম। এবং তারপর আমরা হচ্ছে লাইটিং নিয়েও বেশ কিছু জিনিসপত্র, বেশ কিছু টার্মিনোলজি হচ্ছে আমাদের সামনে আসছিল। তো তারপর এখন আমরা বলছিলাম যে আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা হচ্ছে এগুলোর ডিটেলসে হচ্ছে দেখবো। তো আজকের ক্লাসে আপনারা হচ্ছে টোটাল দুইটা জিনিস দেখবেন, একটা হচ্ছে ওয়ারিং সিস্টেম আর একটা হচ্ছে ডিজাইন ফর ইলুমিনেশন অ্যান্ড লাইটিং। তো প্রথমে আসেন, ওয়ারিং সিস্টেমটা কি। সেটা হচ্ছে যে আহ, শুধুমাত্র বিল্ডিং এর ভেতরেই যে আপনার ইলেকট্রিক্যাল ওয়ারিং সিস্টেম থাকে এরকম তো না। আপনার বাইরে পাওয়ার প্ল্যান্ট থেকে আপনি যখন ওয়্যারের মাধ্যমে আপনার পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করার জন্য নিয়ে আসেন, সেখানে আপনার ওয়ারিং থাকে। তারপর হচ্ছে আবার আপনাদের আচ্ছা যাই হোক, তো সেই ওয়ারিং গুলার উপর মানে ওয়ারিং গুলা আপনার তিন ভাবে ক্লাসিফাই করা হয়েছে। একটা হচ্ছে ওভারহেড ওয়্যারিং, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং, আর একটা হচ্ছে ইন্টারনাল ওয়্যারিং। তো ওভারহেড ওয়্যারিং আর আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং যেটা, সেই দুইটা হচ্ছে যে আপনার এক্সটার্নাল, মানে একটা বিল্ডিং এর এক্সটার্নাল। এক্সটার্নাল বলতে ওই যে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় পাওয়ার এর লাইনগুলোকে নিয়ে আসেন, সেই জিনিসগুলো হচ্ছে আপনার, সেই জিনিসগুলোর মধ্যে আপনার ওভারহেড ওয়্যারিং এবং আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং এই দুইটা পড়বে। ওভারহেড কোনগুলা, যেমন বিভিন্ন টাওয়ারের সাথে দুইটা টাওয়ারের কানেক্টেড থাকে বিভিন্ন ওয়্যারের মাধ্যমে। বা আপনি হচ্ছে দেখবেন যে পাওয়ার প্ল্যান্ট থেকেও আপনারা হচ্ছে কি করেন, পাওয়ারটাকে ডিস্ট্রিবিউশন বোর্ড পর্যন্ত ওয়্যারিং এর মাধ্যমে নিয়ে আসেন। এবং দেখবেন যে বিভিন্ন পিলারের সাথে একটা পিলার থেকে, মানে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় দেখা যায় রাস্তার দুই পাশে পিলারের গুলার এক, মানে দুইটা পিলারের মাঝখানে মাঝখানে এরকম হচ্ছে আপনার কানেকশন গুলা দেওয়া থাকে। সো সেই জিনিসগুলো হচ্ছে কি আপনার ওভারহেড ওয়ারিং। এবং আমাদের কিছু লাইন হচ্ছে কি আপনার মাটির নিচ দিয়েও যায়, যেমন অপটিক্যাল ফাইবারের লাইন আপনি বলতে পারেন, কিংবা একই রকম ভাবে যে আপনার যদি কোনো হেভি ওয়েট লাইন থাকে, সেই জিনিসগুলো আপনার হচ্ছে কি সেফটি ইস্যুর জন্য মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়া হয়। সো ওই জিনিসগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়ারিং। এরপর ইন্টারনাল ওয়ারিং নামক একটা বিষয় আসতেছে। ইন্টারনাল ওয়ারিংটা হচ্ছে আপনার বিল্ডিং এর ভেতরে, একটা বিল্ডিং এর ভেতরে আপনার ইলেকট্রিক্যাল সিস্টেমটা কিভাবে ডিজাইন করা, মানে কিভাবে আছে, সেই জিনিসগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনাল ওয়ারিং, যে কিভাবে সেগুলা কানেকশন গুলো আছে। এখন ইন্টারনাল ওয়ারিং হচ্ছে দুই রকমের হতে, একটা হচ্ছে সারফেস বা এক্সপোজড ওয়ারিং, আর একটা হচ্ছে কনসিল বা কন্ডুইট ওয়ারিং। কনসিল, কন্ডুইট ওয়ারিং। আচ্ছা, তো প্রথমে আসেন সারফেস ওয়ারিং। হচ্ছে যে ওয়্যারগুলা আপনার ওয়ালের সারফেসে থাকে। হ্যাঁ, সেই সারফেসে একদম মানে বাহিরে থাকে, ওয়ালের ভিতরে না। ওয়ালের বাহিরে যখন সে থাকতেছে তখন সে একেবারে এক্সপোজডও থাকতে পারে, আবার সে কোনো কিছু দিয়ে ঢাকাও থাকতে পারে। তো এই জন্য যদি মানে এটার উপর এই জন্য একবার বলা হয়েছে সারফেস অথবা এক্সপোজড ওয়ারিং। এখন এক্সপোজড কোনটা, এটা হচ্ছে মেনলি এই 4 নাম্বারটা। হ্যাঁ, আর এইগুলা হচ্ছে সারফেসে আছে বাট এটা একটু ঢেকে দেওয়া আছে একেবারে, আহ মানে ওয়্যার গুলো একেবারে খোলা না। সো দেখেন, প্রথমে এই জন্য আমরা 4 নাম্বারটাই যদি দেখি, এটা হচ্ছে এরকম যে সারফেস ওয়ারিং ইউজিং রাউন্ড কোর ফ্লেক্সিবল কেবল উইথ প্লাস্টিক ক্লিপ অ্যান্ড নেইল। এই যে এই ক্লিপ গুলা দিয়ে হচ্ছে আপনার ওয়্যার গুলা ওয়ালের সাথে কানেক্টেড থাকে। বাট এটা আপনি কখন ইউজ করবেন, যখন হচ্ছে দেখবেন যে আপনার হচ্ছে ওয়্যার গুলা হয়তো খুব বাঁকানোর প্রয়োজন পড়ে। হ্যাঁ, কানেকশন দেওয়ার জন্য যদি আপনার ওয়্যার কখনো বাঁকানোর প্রয়োজন পড়ে, তখন আসলে এই ধরনের ক্লিপ গুলা ইউজ করা সবচেয়ে সুবিধাজনক। হ্যাঁ, এখন যদি এরকম হয় যে না বাঁকানোর প্রয়োজন নাই, মোটামুটি আপনি হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলারে আপনার ওয়ালের দিয়ে আপনি কানেকশন দিয়ে দিতে পারবেন, তখন আপনি হচ্ছে সেই সারফেস ওয়ারিং গুলাকে 3 ভাবে হচ্ছে আপনি একটু প্রোটেকশন সিস্টেমের ব্যবস্থা করতে পারেন। একটা হচ্ছে আপনি সাথে উডেন বেট, মানে ইউজিং উডেন উড ব্যাটেন্স। উড ব্যাটেন্স হচ্ছে যে এটার আপনি এটাকে ঢেকে রাখছেন, বাট সেটাকে আপনি কিন্তু উড দিয়ে, মানে কাঠের
মানে কি বলে এটাকে, যে কাঠের খাপ দিয়ে আপনি হচ্ছে সেটাকে ঢেকে রাখছেন। হতে পারে সেটা পিভিসি কন্ডুইট। পিভিসি কন্ডুইট মানে হচ্ছে দেখবেন পিভিসি পাইপের ভেতর দিয়ে লাইনগুলোকে কানেকশন দেওয়া হয়। হতে পারে সেটা পিভিসি চ্যানেলের মাধ্যমে। তো পিভিসি চ্যানেলটা কিছুটা সুবিধাজনক এইভাবে যে পিভিসি কন্ডুইট বা পিভিসি যেই পাইপগুলো থাকে যেগুলোর ভেতর দিয়ে আপনার ইলেকট্রিক লাইনগুলো আপনি দেন, সেগুলো দেখবেন যে এগুলো কিন্তু খোলার কোনো মানে মাঝখান দিয়ে কোনো একটা জায়গায় যদি আপনার লাইনটা ছিঁড়ে যায় বা পুড়ে যায়, হ্যাঁ, তখন সেটাকে মানে খুলে, মানে খুলতে গেলে আপনাকে এক্স্যাক্টলি ওই জায়গাটায় কি করতে হবে, আপনার পাইপটাকে কেটে তারপরে সেটাকে ঠিক করতে হবে। বাট এটা আসলে সবসময় মানে পসিবল হয় না। সো এই জন্য আপনার এই মোটামুটি এই যে এখানে পিভিসি চ্যানেলগুলো আছে সেগুলো মোটামুটি ভালো এই দিক থেকে যে এটা দেখবেন যে এটা দুইটা পোর্শন মতো থাকে, মানে স্লাইড করে এটাকে আলাদা করে ফেলা যায়। এই যে এই পার্টটা আর এই পার্টটা হচ্ছে আপনার একটু জয়েন্টের মতো থাকে, স্লাইড করে খোলা যায়। সো যদি কখনো আপনার ওয়্যারের ভেতর দিয়ে ফল্ট হয় তখন হচ্ছে আপনি এটাকে স্লাইড করে খুলে এই ওটাকে মেরামত করতে পারবেন। সো কোনটা ইউজ করবেন এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আপনার বাজেট কত, আপনার পারপাসটা কি, আপনার কি এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে কি নাই, তার উপর ভিত্তি করে আসলে এগুলা মানে ব্যবহার হবে। যদি আপনার ওয়্যার এমন হয় যে না আপনার ওয়্যারে আসলে মানে ওয়্যার নষ্ট হবে না বা আপনার আসলে এরকম ছিঁড়ে যাওয়ার বা পুড়ে যাওয়ার মানে ভয় নাই, তখন আপনি ডিরেক্টলি পিভিসি কন্ডুইট ব্যবহার করতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে নর্মালি পিভিসি কন্ডুইট গুলো বাসার ভেতরে নর্মালি রাখে না, কারণ এগুলো দেখতে খুব একটা সুন্দর হয় না। তার থেকে পিভিসি চ্যানেলগুলো দেখতে বেশ ভালো হয়, মানে সাদা দেওয়ালের উপরে যদি আপনি সাদা পিভিসি দিয়ে ঢেকে দেন, ও যেটা দেখতে ভালোই লাগে। সো ওইটার জন্য ওই দেখা সৌন্দর্যেরও একটা বিষয় আছে, এবং দুই নাম্বার যে আপনার পারপাসটা কি, যে এটা ভবিষ্যতে আপনার ঠিক করা লাগতে পেরে পারে কিনা তার উপর ভিত্তি করেও এগুলো ব্যবহার হতে পারে। তারপর আসেন কনসিল্ড ওয়ারিং, যেটা কনসিল্ড ওয়ারিং পুরোপুরি হচ্ছে ধরেন আপনার মানে একটা রুমের ভেতর যখন আপনি ঢুকবেন আপনি হচ্ছে সে ওয়্যারগুলোকে দেখতে পাবেন না। সো কনসিল্ড ওয়ারিং দুই রকম ভাবে থাকতে পারে। একটা থাকতে পারে একেবারে আপনার রুফের ভিতরে, হ্যাঁ, ঢালাইয়ের মধ্যে, যে আপনার এই যে প্রথমে যখন রড গুলা থাকে এর ভেতর দিয়ে হচ্ছে এরকম পিভিসি দিয়ে এটার ভেতর দিয়ে ওয়্যার যায়, উপর দিয়ে করে কি ঢালাই দিয়ে দেয়। হ্যাঁ, সো তখন কি হয় আপনার ওয়্যারটাকে আর দেখাই যায় না, ওয়্যারটা আপনার ঢালাইয়ের ভিতরে একটা পাইপের মধ্যে সংরক্ষিত বা সুরক্ষিত থাকে, ওটাতে কোনো প্রবলেম হয় না। বাট ঝামেলাটা হচ্ছে যে আপনার ওই সিমেন্টের চাপে যখন ওটা শুকাবে, সিমেন্টের চাপে মাঝে মাঝে হতে পারে যে আপনার বা কিংবা দীর্ঘ সময় পরে আপনার এটা ফেটে যেতে পারে প্লাস্টিকটা, তখন এটাকে ঠিক করা আসলে বেশ ঝামেলার একটা জিনিস। তো এই জন্যে এখন মাঝে মাঝে আবার যেটা করা হয় সেটা হচ্ছে সাসপেন্ডেড সিলিং, ওয়ারিং ইনসাইড সাসপেন্ডেড সিলিং বা ফলস সিলিং। হ্যাঁ, সেটাকে করা হয় যে আপনার ওয়্যারগুলা ডিরেক্টলি হচ্ছে কি আপনার এই রুফের সিমেন্টের ভেতরে না দিয়ে আপনার করে কি এই প্রথমে আপনার ছাদ থেকে এটাকে হচ্ছে ঝুলাই দেওয়া হয়, ঝুলাই দিয়ে তারপর সেখানে একটা ফলস সিলিং দিয়ে দেওয়া হয়, তখন সেটা কি হচ্ছে আর দেখা যায় না। সো এখন এভাবেও দেওয়া হয়। সো এটাও কিন্তু আপনার মোটামুটি কনসিল কন্ডুইটের মধ্যেই পড়ে। আচ্ছা, তো এই গেল যে আপনার আসলে ওখানে কনসিল করা আছে কি নাই, কিংবা কনসিল করার জন্য আপনি কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করছেন, বা এক্সপোজড বা সারফেসে থাকলেও কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করছেন, তার উপর ভিত্তি করে আপনারা হচ্ছে এই এটা দেখলেন যে কত মানে ক্লাসিফিকেশনটা কিরকম হতে পারে। আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে কি যে আমরা মানে গত ক্লাসে একটা জিনিস দেখছিলাম যে আপনার ইলেকট্রিক্যাল লাইনগুলা কি হয়, প্রথমে মেন লাইন হিসেবে এমডিবি, মেন লাইন বা এমডিবি হিসেবে আপনার বাড়ির নিচে বা গ্যারেজে থাকে, রাইট? ওখান থেকে আপনি কি করেন, ডিস্ট্রিবিউট করেন কিভাবে, প্রথমে প্রত্যেক ফ্লোরে পাওয়ারটাকে পাঠান, রাইট, প্রত্যেকটা ফ্লোরে, তার মানে হচ্ছে কি এমডিবি থাকে, এমডিবি থেকে এফডিবি তে যায়, তারপর এফডিবি থেকে কি হয় প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে ডিস্ট্রিবিউশন বোর্ড ডিবি অথবা এসডিবি হিসেবে যায়, দেন এসডিবি থেকে কি হয় প্রত্যেকটা রুমে বিডিবি হিসেবে যায়, বিডিবি থেকে আবার কি হয় সুইচ বোর্ড হিসেবে যায়। সো যেটা বলতে মানে এরকম একটার সাথে একটা কানেক্টেড থাকে। তো এই কানেকশনের উপর ভিত্তি করে যে কার সাথে কে কানেক্টেড, হ্যাঁ, বা সেই কানেকশনের ভেতর দিয়ে আপনার কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তার উপর ভিত্তি করে আপনার আবার তিন ধরনের ওয়্যার হতে পারে। একটা হচ্ছে পয়েন্ট ওয়্যারিং, একটা হচ্ছে সার্কিট ওয়্যারিং, আর আরেকটা হচ্ছে আপনার ফিডার ওয়্যারিং। হুম, সো ফিডার ওয়্যারিং থেকে আমরা আসলে শুরু করব। আচ্ছা, এখানে
আচ্ছা, আপনাদের কি বাইরের সাউন্ডে খুব ডিস্টার্ব হচ্ছে কথা শুনতে? আমার না ম্যাম। আচ্ছা, মানে বাইরে ওয়াচ মাহফিল হচ্ছে, ওটা তো আমি আসলে কিছু করার উপায় নাই আমার। আচ্ছা, তো দেখেন এখানে ফিডার ওয়্যারিং যেটা বলতেছে, ফিডার ওয়্যারিং হচ্ছে এই লাইনগুলোর সাথে, যে এমডিবির সাথে এফডিবি কিভাবে কানেক্টেড, এফডিবির সাথে ডিবি কিভাবে কানেক্টেড, ডিবির সাথে এসডিবি কিভাবে কানেক্টেড, এই যে বা এসডিবির সাথে বিডিবি কিভাবে কানেক্টেড, এই জিনিসগুলো হচ্ছে ফিডার ওয়্যারিং। ঠিক আছে। তারপর ধরেন এই যে সুইচ বোর্ডের সাথে আপনার বিডিবি অথবা এসডিবি, মানে যেটা আপনার একটা অ্যাপার্টমেন্টের যে মেন লাইনটা সুইচ বোর্ডের সাথে সেগুলা কিভাবে কানেক্টেড, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সার্কিট ওয়্যারিং। সুইচ বোর্ড থেকে আপনার লাইট বা ফ্যান, মানে ডিরেক্টলি লোডে লাইট অথবা ফ্যান অথবা আপনার বিভিন্ন পোর্ট থাকতে পারে, সেগুলা কিভাবে কানেক্টেড সেটাকে আমরা বলতেছি হচ্ছে পয়েন্ট ওয়্যারিং। এখন পয়েন্ট ওয়্যারিং যেহেতু অলরেডি বললাম যে সুইচ বোর্ডের সাথে আপনার লাইট ফ্যান এই জিনিসগুলোর কানেকশনটাকে আমরা বলতেছি হচ্ছে পয়েন্ট ওয়্যারিং। এখন পয়েন্ট ওয়্যারিং এর ক্ষেত্রে আপনার নর্মালি এটাকে মানে আপনি লোড যেটা মানে বা আপনার ওয়্যারের যেই ম্যাক্সিমাম ওর কি বলে যে ম্যাক্সিমাম পাওয়ার হ্যান্ডেল করার যে ক্যাপাসিটি, পাওয়ার হ্যান্ডেলিং ক্যাপাসিটি, যে এই পাওয়ারের থেকে বেশি হলে আমার তার গলে যাবে বা আমার তার নষ্ট হয়ে যাবে, সেটা যদি সেভাবে যদি চিন্তা করেন তাহলে হচ্ছে নর্মালি দেখা যায় যে এই পয়েন্ট ওয়্যারিং গুলা 100 ওয়াটের বেশি না হওয়াই ভালো। তবে 200 ওয়াট পর্যন্ত হতে পারে, ম্যাক্সিমাম 200 ওয়াট পর্যন্ত হতে পারে, বাট তার বেশি সেটা স্পেশাল কেসে, স্পেশাল মানে ইন জেনারেল, বাট ইন স্পেশাল দিস মে বি আপ টু 200 ওয়াট পর্যন্ত হতে পারে। এখন এই ধরনের লাইনে মানে পয়েন্ট ওয়ারিং এর লাইনে আপনার তার থাকে দুইটা, একটা আছে রেড বা লাইভ ওয়্যার, আর একটা থাকে ব্ল্যাক অথবা নিউট্রাল ওয়্যার। এখানে আপনার কোনো গ্রাউন্ড বা ইসিসির আসলে দরকার পড়ে না। তবে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার যে এই যে আপনি যখন তারগুলাকে কন্ডুইট দিয়ে ঢেকে দিবেন, সেই কন্ডুইটের মধ্যে বা চ্যানেলের মধ্যে যেন কোনো প্রকার কোনো জয়েন্ট না থাকে। সো জয়েন্ট না থাকে এই ব্যাপারটা কিভাবে আসছে দেখেন, যে ধরেন এটা হচ্ছে আপনার সুইচ বোর্ড, ঠিক আছে। সুইচ বোর্ড থেকে আপনি ধরেন এরকম চিন্তা করলেন যে আমার একটা সুইচ অন করলে আমার তিনটা লাইট জ্বলবে, আপনার রুম অনেক বড়। সো একটা যদি আমি লাইট সুইচ অন করি তাহলে আমার তিনটা লাইট জ্বলবে, এরকম একটা সিস্টেম ধরেন আপনার কাছে আছে। সো এরকম তাহলে কি হচ্ছে, ধরেন ফার্স্টে এরকম একটা লাইন যাচ্ছে, তারপর এটার সাথে কি এটা কানেক্ট, একটা লাইট কানেক্টেড, এই লাইটটা কানেক্টেড, এই লাইটটা কানেক্টেড, টোটাল তিনটা লাইট কানেক্টেড। সো তার মানে কি এই জায়গাতে একটা জয়েন্ট হচ্ছে না, তাই না? এখন আপনার কাছে যে কথাটা আমি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই জয়েন্টটা কখনো একটা পাইপের ভিতরে হবে না, একটা পিভিসি কন্ডুইটের ভেতর হবে না, একটা পিভিসি চ্যানেলের ভেতর হবে না। আপনি যেটা করতে পারেন যে এই সুইচ বোর্ডের পর আপনি একটা পিভিসি দিলেন যেটা এখানে এসে শেষ হয়ে যাবে। তারপর এখানে আপনি হয়তো যেহেতু এটা একটা জয়েন্ট, তার জন্য আপনি কি করলেন, আলাদা একটা প্লাস্টিকের ব্যবস্থা করলেন, গোল গোল মতো একটা প্লাস্টিকের ব্যবস্থা করলেন। দেন সেখান থেকে আবার পিভিসি দিয়ে আপনি হচ্ছে লাইট গুলাতে কানেকশন দিলেন। মোট কথা হচ্ছে এই পিভিসি কন্ডুইট বা পিভিসি চ্যানেলের মধ্যে আপনার কোনো প্রকার জয়েন্ট থাকতে পারবে না। হুম। আচ্ছা, তো এবং হচ্ছে এই যে লোডে যে এক একটা ফ্যান বা লাইট থাকে সেগুলোতে নর্মালি কারেন্ট রেটিং 5 অ্যাম্পিয়ারের মতো থাকে। এবং 5 অ্যাম্পিয়ারের জন্য আপনার হচ্ছে যে ওয়্যারের তো একটা মানে ক্রস সেকশন থাকে, তাই না? যে ওয়্যারটা, এই ওয়্যারের একটা হচ্ছে ক্রস সেকশন থাকে। সো এই যে ক্রস সেকশনটা আছে, ক্রস সেকশন এরিয়া, এই ক্রস সেকশন এরিয়াটা মোটামুটি 5 অ্যাম্পিয়ারের জন্য 1.5 মিলিমিটার স্কোয়ার হচ্ছে থাকে। এরপর আসেন সার্কিট ওয়্যারিং। সার্কিট ওয়্যারিং কি আপনার সুইচ বোর্ড থেকে আপনার এসডিবি, ডিবি বা বিডিবি তে যায়। হ্যাঁ। সো এই ধরনের কানেকশন গুলা যেটা লাগে সার্কিট সার্কিট ওয়্যারিং, এই ধরনের কানেকশন গুলাতে সিমিলারলি আপনার একটা লাইভ বা রেড কেবল থাকবে, একটা নিউট্রাল বা ব্ল্যাক কালো রঙের একটা তার থাকবে, এবং এখানে আপনার আলাদা তিনটা লাইন, আরেকটা হচ্ছে ইসিসি কেবল থাকবে। বুঝতে পারছেন? এখানে একটা ইসিসি থাকবে, যাতে হচ্ছে যদি কখনো ওভারফ্লো হয় তাহলে সেটা যেন ওই যে আর্থ বাস বার দিয়ে আপনার হচ্ছে গ্রাউন্ডে চলে যেতে পারে। সো এটাকে মাঝে মাঝে সাব সার্কিটও বলে। তো এখন ইসিসি কোথায় কি আপনার সুইচ বোর্ডে এসে টার্মিনেট যদি করে,
তাহলে কোড কিভাবে টার্মিনেট করবে ও, দেখবেন মাঝে মাঝে আপনার সুইচ বোর্ডের মধ্যে মানে ভেতরে যদি আপনি সুইচ বোর্ডটাকে খোলেন, তাহলে দেখবেন ভেতরে একটা এক্সট্রা মানে মেটাল থাকে। হ্যাঁ, মেটাল বলতে সেটা ব্রাশ স্ক্রু হতে পারে অথবা বোল্ট এন্ড নাট হতে পারে। সো ওইখানে কানেক্টেড থাকে ওই তারটা। সো যেটা হয় যে আপনার কখনো ওভারফ্লো করে ওই মেটালটার মাধ্যমে ও হচ্ছে কি আর্থিং বাসবারে চলে যায়, যে ও হচ্ছে আপনার ওই কোনো অ্যাক্সিডেন্ট হইতে দেয় না। এবং যেটা বললাম যে এখানে যেমন আপনার লাইফ কেবলের কালার কি রেড, নিউট্রাল হচ্ছে ব্ল্যাক, ইসিসির কালার কি ইয়েলো, গ্রিন, এই দুই ধরনের কালারের একটা তার থাকে। ওই ইয়েলো গ্রিন কালারের তার দেখলে আপনি বুঝবেন ওটা হচ্ছে কি গ্রাউন্ড বা ইসিসি। এখানে দেখেন আপনার বিভিন্ন ধরনের 5 অ্যাম্পিয়ারের জন্য আপনি যে সার্কিট ব্রেকার ইউজ করবেন সেটা অবশ্যই 5 অ্যাম্প প্রোটেক্টেড বাই 5 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার হইতে হবে। যদি আপনি 5 অ্যাম্পিয়ার এর সার্কিটের মধ্যে 10 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগাই দেন, তাহলে কি কোনো কাজ হবে? কোনো কাজ তো হবে না, 5-এর সাথে 5ই দিতে হবে। সো আপনার কি এমন ফিউজটাও কি আপনার মোটামুটি যদি ফিউজ ব্যবহার করেন, সেটা হচ্ছে ক্রস সেকশন দিয়ে পরিমাপ করেন, তাহলে আপনার ফিউজের ক্রস সেকশন অবশ্যই 1.5 মিলিমিটার স্কোয়ারের আহ কম হইতে পারবে না, তার বেশি হইতে হবে। মানে অ্যাকচুয়ালি এটা সমান হওয়া সবচেয়ে ভালো। সো সিমিলারলি 5 থেকে 10-এর জন্য আপনার সার্কিট ব্রেকার কত হবে, এরিয়া কত হবে, 15 অ্যাম্পিয়ারের জন্য কত হবে, 20 অ্যাম্পিয়ারের জন্য কত হবে, এই জিনিসগুলো হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। তারপর দেখেন এই যে সকেট গুলো আছে, হ্যাঁ, সকেট গুলো হচ্ছে আপনার ডিরেক্টলি বিডিবি বা এসডিবি থেকে আসে। ঠিক আছে, ও কিন্তু সুইচ বোর্ড থেকে আসে না, ও হচ্ছে বিডিবি থেকে আসে। সো বিডিবি থেকে যেহেতু আসে মানে সকেট বলতে কি দেখবেন আপনার সুইচ বোর্ডের ছাড়াও আপনার রুমের মধ্যে একটা বা দুইটা বা একাধিক হচ্ছে সকেট থাকে। যেরকম আপনার মাঝে মাঝে দেখবেন যে আপনার বেডের পাশে সকেট থাকে, যাতে আপনি ওখানে ফোন চার্জ দিতে পারেন বা আপনার ডিভাইস গুলো ওখানে চার্জে দিতে পারেন। সো ওই সকেট এক্সট্রা মানে 2-3টা এরকম সকেট আপনার রুমের মধ্যে এক্সট্রা ভাবে থাকে। সো ওইগুলো হচ্ছে আপনার ডিরেক্টলি এই যে এই সার্কিট ওয়্যারিং এর মধ্যে পড়বে আর কি। হুম। এবং সেইখানে হচ্ছে আপনার এই যে এই ডিরেক্ট কানেকশন ফ্রম বিডিবি বা এইচডিবি থেকে আসবে। এবং সেখানে আপনার হচ্ছে এই যে এই ব্রেকার ফিউজ এই প্রোটেকশন গুলো আপনার থাকতে হবে। এখন এখানে আপনি আলাদাভাবে যখন একটা এরকম সকেট কানেক্ট করবেন, তখন অবশ্যই একটা সকেটের মধ্যে আপনার কখনোই 3টার বেশি কানেকশন হচ্ছে আসতে পারবে না। হ্যাঁ, সো এটা আপনি দেখবেন যে আপনার একটা সকেটের মধ্যে 3 ধরনের পোর্ট থাকে, একটা 2 পিনের পোর্ট থাকে, 3 পিনের পোর্ট থাকে। তো এরকম টোটাল 3টা থাকে, এর বেশি দেখবেন কখনো থাকে না। তারপরে আসে ফিডার ওয়্যারিং। ফিডার ওয়্যারিং তো এই যে আমরা বললাম যে এটা সার্কিট ওয়্যারিং এর মতোই সিমিলার। এখানে এখন ফিডার ওয়্যারিং এর ক্ষেত্রে খেয়াল করেন যে এগুলার ফিডারের ক্ষেত্রে মানে মেইন লাইনটা তো আসলে 3 ফেজ থাকে, তারপর সেটা হয়তো বা আপনার বাসার ভেতরে অ্যাপার্টমেন্টের ভেতরে যে সেটা সিঙ্গেল ফেজ কানেকশন আপনার বিভিন্ন জায়গায় দিতে হয়, সেজন্য আপনি সিঙ্গেল ফেজ কানেকশনটা মানে চাইতে পারেন। বাট মেন লাইনে যখন আসে তখন তো ওইটা আসলে 3 ফেজ থাকে। সো এই জন্য দেখেন ওর তার হচ্ছে কি 3টা ফেজের জন্য 3টা লাইন, একটা নিউট্রাল, কারণ 3 ফেজে একটা নিউট্রাল থাকে, আর হচ্ছে কি থাকে এই জায়গায় একটা ওই বা ইসিসি থাকে আর কি, যে ইসিসিটা একই রকম ভাবে গ্রিন এবং ইয়েলো থাকে। এবং এই যে এই ক্ষেত্রে ফিডারের ক্ষেত্রে প্রত্যেকটা এই যে এমডিবি এসডিবির ইনপুট মানে আপনার এমডিবি তে কি বাহির থেকে কোনো একটা জায়গা থেকেই তো লাইন আসতেছে, তারপর এমডিবি থেকে আপনি কি এফডিবি তে কানেকশন দিচ্ছেন। এই এমডিবির ইনপুটেও হচ্ছে আপনার একটা সার্কিট ব্রেকার থাকতে হবে, আউটপুটেও একটা সার্কিট ব্রেকার থাকতে হবে। সিমিলারলি আপনার প্রত্যেকটা ফ্লোরে যে এফডিবি থাকে সেই এফডিবি তেও কি ইনপুটে আপনার সার্কিট ব্রেকার থাকতে হবে, আউটপুটেও আপনার সার্কিট ব্রেকার থাকতে হবে। এখন আসেন আপনি এই যে অনেক কিছু আপনি শিখলেন যে আপনার কত এম্পিয়ার ইউজ করবেন তার উপর ভিত্তি করে আপনি আম, আপনার কত এরিয়ার তার ব্যবহার করবেন, কিংবা সেটা আপনি কি এক্সপোজ রাখবেন কি রাখবেন না, আপনি উড উড ইউজ করবেন নাকি আপনি পিভিসি চ্যানেল নাকি পিভিসি কন্ডিউট ইউজ করবেন, এটা সবকিছু আসলে আপনার উপর ডিপেন্ড করে। বাট একই সাথে আপনার বাজেটের উপরে সবচেয়ে বেশি ডিপেন্ড করে, বাজেট, সেফটি ইস্যু। যেমন দেখেন এই জায়গার মধ্যে দেওয়া আছে যে এস- আহ, এই যে
এই কিসের কিসের উপর ডিপেন্ড করে? ফার্স্টে আসি ইলেকট্রিক্যাল শিডিউল, ক্যাটালগ, মার্কেট সার্ভে, সোর্স সিলেকশন আর রিকোয়ার্ড। যে আপনি যখন ওয়্যারগুলা কিনবেন, হ্যাঁ, আহ, আপনাকে প্রথমে দেখতে হবে যে এই মুহূর্তে আপনি ধরেন এই যে 2026-এ এসে যদি আপনি সেই 2000 সালের মতো করে কানেকশন দেন, তাহলে কি আসলে সেটা কেউ পছন্দ করবে? সেটা তো কেউ পছন্দ করবে না। সো আপনাকে জানতে হবে যে এই মুহূর্তে সবচেয়ে মানে বাজারে কি চলতেছে বা সবাই কি পছন্দ করে, সেটা আপনাকে জানতে হবে। সো এবং সিমিলারলি মার্কেটে কোন ধরনের প্রোডাক্ট সবচেয়ে বেশি অ্যাভেলেবল। আপনি এমন একটা প্রোডাক্ট চুজ করলেন, আপনার মানে ইয়েকে কিনতে বললেন, আপনার ক্লায়েন্টকে কিনতে বললেন, যে আসলে মার্কেটে ওই জিনিস খুঁজেই পাচ্ছে না। সো এরকম করলে তো আসলে হবে না। সো আপনাকে আসলে জানতে হবে যে এই মুহূর্তে কি চলতেছে, আপনার মার্কেটে ওই জিনিসটা আছে কিনা, বা আপনি কোথায় পাবেন বা কার কাছ থেকে আপনি ভালো জিনিস পাবেন, এই জিনিসগুলো সম্পর্কে আপনার আসলে আইডিয়া রাখতে হবে। আপনার যে বিল্ডিং বানাবে সে তো জানে না, সে তো এত কিছু জানে না, সে তো জানে না দেখেই আপনার কাছে আসছে। সো আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে আসলে ধারণা রাখতে হবে। এরপরে আসেন যে আপনার কত মানে কি পরিমাণ ম্যাটেরিয়াল লাগতে পারে, তারপর হচ্ছে যে আপনার এই সেট আপটা রেডি করার জন্য আপনার আসলে কতজন শ্রমিক বা লেবারের প্রয়োজন পড়তে পারে, বা সেগুলো সম্পর্কেও আপনার হচ্ছে কি আইডিয়া রাখতে হবে, কারণ তার উপর তো টোটাল কস্টটা আসলে ডিপেন্ড করবে। সো এই তো টোটাল প্রফিট, পারচেস সিস্টেম, এগুলোর সম্পর্কে আইডিয়া রেখে আপনাকে আসলে শেষ পর্যন্ত হিসাব করতে হবে যে আপনি কি ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন না। এরপরও এছাড়াও আপনাকে হচ্ছে বিভিন্ন ধরনের এক্সেসরিজ এর জন্য আপনার পাওয়ার রেটিংটা হচ্ছে এই জায়গার মধ্যে দেওয়া আছে, হ্যাঁ। যেমন ধরেন সিএফএল এর জন্য 4 থেকে 24 ওয়াট, বা এলইডি লাইটের জন্য আপনার 4 থেকে 32 ওয়াটের। আহ আচ্ছা, 1 মিনিট। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর কি। এটা একটা জিনিস। তারপরে আসেন। ঠিক আছে। আচ্ছা, তো সেটাই বলতেছিলাম আমরা যে বিভিন্ন ধরনের যে মাইক্রোওয়েভ ওভেন, টেলিভিশন, কম্পিউটার, এগুলো হচ্ছে কি পরিমাণ পাওয়ার টানে, এগুলোতে কি পরিমাণ পাওয়ার লাগে তার একটা এভারেজ হিসাব হচ্ছে আপনার এই জায়গার মধ্যে দেওয়া আছে। সো আপনি যখন কোন একটা রুমের জন্য পাওয়ার হিসাব করবেন, তো সেই রুমে ওয়াশিং মেশিন থাকবে কিনা, ওভেন থাকবে কিনা, কম্পিউটার থাকবে কিনা, তার উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে ওই পাওয়ারের ক্যালকুলেশন গুলো করে কত ওয়াটের মানে কত অ্যাম্পিয়ারের ওয়্যার আপনি ইউজ করবেন সেগুলো হচ্ছে আপনাকে দেখতে হবে। এখন এছাড়াও আপনাকে আরো কিছু বিষয় আসলে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ডিউরেবিলিটি একটা জিনিস আছে। যে আমরা যেরকম মানে জামা কাপড় কিনি, তারপর চিন্তা করি যে 1-2 বছর টানা পরবো, তারপর জামাটা নষ্ট হয়ে যায়, আমরা ফেলে দিই, তারপর নতুন করে আবার কিনি। তো আপনার একটা বিল্ডিং এর ইলেকট্রিক্যাল সিস্টেম তো আসলে এরকম না। তো আপনি যখন সিস্টেমটা ডিজাইন করেন তখন জিনিসটা এরকম থাকে যে এটা হচ্ছে যত বছর বিল্ডিং থাকবে, 50 বছর, তত বছরই যেন আপনার জিনিসগুলো টেকসই হয়। সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে আসলে মানে ওই আপনি আসলে কিভাবে ডিজাইন করবেন, আপনাকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। একই রকম ভাবে সেটা যেন কখনো কারেন্টের ওভারফ্লো হয়ে সেখানে যেন কখনো ফায়ার তৈরি না হয়, সেই সেফটি ব্যাপারটাও আপনাকে এনশিওর করতে হবে। সেখানে মেকানিক্যাল প্রোটেকশনের ব্যাপারটাও আপনাকে এনশিওর করতে হবে। তারপর পার্মানেন্সি বলতে বোঝাচ্ছে যেমন ধরেন আপনার বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, হ্যাঁ, হয়ে কি হয় আপনার বিল্ডিংটা একদম ভেজা স্যাঁতসেঁতে হয়ে থাকে, তখন এটার একটা ইফেক্ট কিন্তু আপনার লাইনের উপর পড়তে পারে। যে এটা যদি কখনো মানে ওয়েদারের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে এই যে ধরেন আপনি এখানে উডেন, যেমন ধরেন এই ব্যাপারটা এখানে দেখেন, এই যে আমরা হচ্ছে এখানে ফার্স্টে ইয়ে দেখে আসলাম না, যে উড ব্যাটেন ইউজ করা যেতে পারে এক্সপোজড ওয়ারিং এর ক্ষেত্রে। এখন এটাতে যে প্রবলেমটা ছিল যে যে বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয়, বিল্ডিং স্যাঁতসেঁতে হয়ে থাকে, তখন এই কাঠগুলা খুব সহজে নষ্ট হয়ে যায়। সো আপনাকে তখন প্রতি বছর বা কয়েক বছর পর পরই আপনাকে আসলে এই জিনিসগুলো পাল্টাইতে হয়। সো এটা আসলে খুব একটা ভালো জিনিস না।
সো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবার দেখেন এখানে একটা টেবিল আছে। হ্যাঁ, এই টেবিলটা আসলে কি বুঝাচ্ছে? এই টেবিলটা একটা ভালো জিনিস, এটা আমার থেকে আপনাদের বেশি লাগবে ভবিষ্যতে। সেটা হচ্ছে দেখেন এই জায়গার মধ্যে প্রথমে দেখেন কতগুলা ক্যাটাগরি আছে, এ থেকে জে পর্যন্ত। প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে বিভিন্ন জিনিসকে মিন করতেছে। এর মধ্যে আমি আপনাদের দুইটা লাগবে অ্যাকচুয়ালি, বি আর সিটা হলেই হবে, বাকিগুলা লাগবে না। আর ডি হচ্ছে যে আপনারা দেখেন এটা প্রথমে বি আর সি দেখেন। এটা হচ্ছে সি হচ্ছে যে আপনার একটা তার আপনি নিচ্ছেন, সেই তার দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। হ্যাঁ, সো ধরেন আপনি একটা তার নিচ্ছেন, সেই তার দিয়ে আপনি ক্যালকুলেশন করে দেখলেন ওই তারের ভেতর দিয়ে 30 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতে হয়। সো 30 অ্যাম্পিয়ার যদি কারেন্ট হয় তাহলে সেখানে আপনি কত ক্রস সেকশনের ওয়্যার আসলে ব্যবহার করবেন? এই যে 10 মিলিমিটার স্কোয়ার। সো এখানে দেখেন প্রত্যেকটা কারেন্টের জন্য আপনার রিলেটেড ক্রস সেকশন এরিয়া কত হবে এটা হচ্ছে এখানে লিখে দেওয়া আছে। সো আপনার এখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আপনি আপনার এই টেবিলটা আপনার সামনেই থাকবে। আপনি কি করবেন? কারেন্ট হিসাব করবেন, তারপর এখান থেকে ওই কারেন্টের জন্য আপনার যা যা লাগে খেয়াল রাখতে হবে, এটা সব আপনি এই টেবিল থেকে বের করে ফেলতে পারবেন। সো এটা তো আমি হচ্ছে আপনাকে শুধু ক্রস সেকশনটা দেখালাম। তারপর ধরেন আপনি ইসিসি, এই ডি নাম্বারটা হচ্ছে ইসিসি। ইসিসি হচ্ছে এরকম, ইসিসির হিসাবটা যে আপনার এই যে এই ভ্যালুগুলো যত বড় হবে, তার মানে হচ্ছে ইসিসির যে ওয়্যারটা আছে সেই ওয়্যারের থিকনেস তত কম হবে। সো 5-এর জন্য তো আমার আসলে খুব বেশি কারেন্ট না, সো থিকনেস অত বেশি হওয়ার প্রয়োজন নাই। সেজন্য দেখেন ইসিসির ভ্যালুটা বেশি, মানে উল্টা কম হবে এটা আসলে, মানে থিকনেস কম হবে। আবার দেখেন যখন হচ্ছে কি আপনার এই যে কারেন্টের পরিমাণ অনেক বাড়ছে, তখন হচ্ছে কি ইসিসির ভ্যালুটাও কমে গেছে। কমে যাওয়া মানে হচ্ছে আপনার ইসিসির যে ওয়্যারটা, সেই তারের থিকনেসটা হচ্ছে বড় হবে। তো এখান থেকে আপনার এরপর বাকি যা যা লাগে আপনারা হচ্ছে, আমাদের যেহেতু তিনটাই লাগবে, দুইটা লাগবে তাই আমি দুইটার কথা বললাম। আপনারা আপনাদের কাজের সময় এখান থেকে দেখে নিতে পারেন যে এখানে আপনার টেম্পারেচার ডিপেন্ডেন্সিরও বেশ কিছু জিনিসপত্র হচ্ছে এই জায়গার মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আসেন। আহ তো এই পর্যন্তই ছিল মোটামুটি আপনাদের ওয়্যার নিয়ে কথা। এরপরে আমরা চলে আসি হচ্ছে লাইটের ক্ষেত্রে। হ্যাঁ, সো লাইট ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন আসলে দেখবেন যে আপনার বিয়ে বাড়ির লাইট একরকম থাকে, আপনার অফিসের লাইট একরকম থাকবে, রান্নাঘরের লাইট একরকম থাকে। সো জিনিসটা হচ্ছে যে আপনি এক এক ধরনের লাইট, প্রথম কথা হচ্ছে এক এক ধরনের পাওয়ার টানে, এটা একটা ইস্যু। 2 নাম্বার হচ্ছে লাইট যদি ভালো না হয়, তখন দেখবেন সেখানে আপনি খুব বেশি সময় কাজ করতে পারতেছেন না, কিছুক্ষণ কাজ করার পরে মাথা ধরে যাইতেছে। হ্যাঁ, এটা সবচেয়ে বড় প্রবলেম। সো আপনি আসলে কি ধরনের কাজ করবেন তার উপর ভিত্তি করে অবশ্যই আপনাকে সেইভাবে লাইটিং সিস্টেমটাও ডিজাইন করতে হবে। সো আমাদের এখনকার টপিকটা হচ্ছে যে এটা কি বা কিভাবে আপনি আসলে লাইটিং সিস্টেমটা ডিজাইন করবেন। সো প্রথমে আসেন যে কি কি বিষয় খেয়াল রাখতে হবে। অবশ্যই প্রথমে আপনাকে ভিজুয়াল কমফোর্টের ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে আপনি যেন দেখে আরাম পান, চোখের আরাম বলে বা চোখের উপর প্রেশার না পড়ে, চোখ যেন ব্যথা না করে। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তারপর প্রিভেনশন অফ গ্লেয়ার। গ্লেয়ার মানে হচ্ছে যে লাইট ডিরেক্টলি আপনার চোখে এসে পড়লে একদম কি আমরা চোখ বন্ধ করে ফেলি না, এই যে এখানে আপনার ছবির মতো দেওয়া আছে যে হুট করে এখানে লাইটের তীব্রতা অনেক বেশি বেড়ে গেছে। সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গ্লেয়ার। সো সরাসরি লাইটের সামনে থাকলে আর কি এই প্রবলেমটা হয়। আরেকটা হচ্ছে অ্যাভয়েডেন্স অফ শ্যাডো, মানে লাইট দিছেন ঠিকই কিন্তু হয়তো আশেপাশে লাইটের সামনে লাইটটা এমন জায়গায় দিছেন যে তার সামনে একটা আলমারি আছে। সো আলমারির জন্য কি হচ্ছে, লাইটটা চারদিকে ছড়াইতে পারতেছে না। সো তখন কি হবে, বাকি জায়গাগুলো কি ছায়া পড়ে থাকবে না একটা? সো এটাও একটা প্রবলেম। ইজ অফ মেনটেনেন্স, যে লাইটটা যেন আপনার মানে আপনি যেন সেটাকে মেনটেন করা যায় আর কি, যে নষ্ট হয়ে গেলে যেন খুলে আবার নতুন আরেকটা লাগানো যায়। সো এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে। সো এগুলোর উপর ডিপেন্ড করে আপনার, যেমন ধরেন প্রথমে আপনাকে ব্রাইটনেস এবং কালার প্যাটার্ন কি সেটা খেয়াল রাখতে হবে। যেমন ধরেন আগেকার দিনে আমাদের হলুদ লাইট ইউজ করা হইতো। হ্যাঁ, সো ওই হলুদ লাইট গুলাতে কি হইতো যে আপনার আহ কি বলে এটাকে, যে হলুদ লাইটে বেশিক্ষণ থাকলে আমাদের দেখবেন যে মাথা ব্যথা করে আর কি। সো এরপর কি হইলো যে ওই সূর্যের আলোটাকে সবচেয়ে বেশি কমফোর্টেবল। হ্যাঁ, তো সূর্যের আলোর সাথে ম্যাচ করে করে পরে হচ্ছে সাদা আলো আসলো। তো যেটা হয়েছে যে সাদা আলো আসলো ভালো কথা,
তো এরপর দেখা গেছে যে রান্নাঘরে তো আসলে কেউ পড়াশোনার কাজ করে না, রাইট? তো এবং বেশি সময় মানুষ আসলে থাকেও না। সো কি করা হলো, এবার রান্নাঘরে ইয়েলো লাইট গুলা ইউজ করা হইলো। তারপরে কি করলো, যে রুমের ভেতরে হোয়াইট লাইট দিল। তো এভাবে দেখবেন লাইট আসলে দিনে দিনে আপডেট হইছে। হ্যাঁ, ভালো ভালো লাইট আসছে। সো এবং কালার প্যাটার্নেরও এখানে একটা মানে ব্যাপার আছে যে ইয়েলো টাইপের লাইট হলে চোখ ব্যথা করে, আবার বেশি ব্লু টাইপের লাইট হলেও চোখ ব্যথা করে। সো আপনি যখন মানে ওয়ার্কিং এরিয়াটা কি বা সেখানে হচ্ছে আপনার সারাউন্ডিং কি, তার উপর ভিত্তি করে আপনাকে আসলে এই জিনিসগুলা মানে মেনটেন করতে হবে। যেমন আপনি যে জায়গায় পড়াশোনা করবেন সেই জায়গায় লাইটটা খুব ভালো হইতে হয়। আবার আরেকটা রুম আছে যে রুমটাকে আপনি স্টোর রুম হিসেবে ব্যবহার করেন, হ্যাঁ, দিনের মধ্যে একবার আপনি ওই রুমে যান, তাহলে ওই রুমের লাইটিংটা এত ভালো লাইটিং রেখে তো আপনার লাভ নাই। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত তারপর হচ্ছে আসেন যে ডিরেক্ট বা রিফ্লেক্টিভ গ্লেয়ার যেন না থাকে, যে আপনি এমন জায়গায় লাইটটাকে সেট করছেন যে ডিরেক্টলি এসে চোখে। সো এই জিনিসগুলো যেন না হয়। তারপরে আসেন ফ্লিকার। ফ্লিকার ব্যাপারটা হচ্ছে ধরেন যে যেমন আমি হচ্ছে একবার হচ্ছে একটা রুমে গেছিলাম, হ্যাঁ, সেখানে এই ফ্লিকার ব্যাপারটা মানে এক্সপিরিয়েন্স করে আসছিলাম। সো ফ্লিকার ব্যাপারটা এরকম ছিল যে ওই রুমটাতে লাইট ছিল হচ্ছে আপনার মানে টিউব লাইটের মতো না, হ্যাঁ, ওই লাইটটা ছিল সিলিং এর মধ্যে। হ্যাঁ, সিলিং এর মধ্যে লাইট লাগানো। এখন লাইট লাগানোর পরে ওখানে কোন ইঞ্জিনিয়ার করছে আমি জানি না, তার মাথায় মনে হয় বুদ্ধি নাই। তো সে করছে কি, ফ্যান দিছে ওই সিলিং এর লাইটের এক্স্যাক্টলি নিচে। তো এক্স্যাক্টলি লাইটের নিচে ফ্যান দেওয়াতে যেটা হয়েছে যে ফ্যানের পাখাটা যখনই লাইটের নিচে আসতেছিল ডিরেক্টলি রুমটা অন্ধকার হয়ে যাচ্ছিল। যখনই পাখাটা সরে যাচ্ছিল তখন আবার মানে লাইট আসতেছিল। সো পাখাটা যেহেতু কন্টিনিউয়াসলি ঘুরতেছে, তো ব্যাপারটা যেটা হয়েছে যে ওই পাখা ঘোরার সাথে সাথে মনে হইতেছিল লাইট শুধু অন অফ হইতেছে। হ্যাঁ, বাট এটা আসলে চোখের জন্য খুবই একটা বাজে একটা সিচুয়েশন ছিল আসলে। সো ওখানে ওই সময় রুমে যারা ছিল তারা সবাই এটা নিয়ে প্রচন্ড বিরক্ত হয়েছে যে এটা এটা কি ধরনের সিস্টেম, সিলিং এর লাইট দিয়ে লাইটের নিচে ফ্যান দিছে। সো এটা আসলে ভিজিবিলিটির জন্য খুবই একটা মানে বাজে ছিল। সো এটাই যে আপনাদের যখন লাইট দিবেন সে দেখতে হবে যে সেখানে যেন এরকম লাইট মানে অন অফ না হয়, এরকম মুভিং কিছু যেন না থাকে। লাইট নষ্ট সেটা অন্য কথা, লাইট নষ্ট হয়ে গেলেও ফ্লিকার হয়, তখন আমরা এটাকে চেঞ্জ করি। বা যেখানে লাইটের প্রবলেম না, যেখানে হয়তো যে আপনার লাইটের এক্স্যাক্টলি সামনে যদি মুভিং কিছু থাকে যেমন ফ্যান থাকে কিংবা কোনো মেশিনারিজ থাকে, তার জন্য আপনার এরকম লাইটে ফ্লিকার হইতে পারে। সো এই জিনিসগুলা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে যেন এক্সেসিভ ডিফারেন্সেস বিটুইন অ্যাডজেসেন্ট এরিয়াস টু রিডিউস দ্য রিস্ক অফ অ্যাক্সিডেন্ট। মানে হচ্ছে এরকম যে আপনার লাইটটা এরকম এক জায়গায় অনেক বেশি লাইট আরেক জায়গায় লাইটই পড়ে নাই, এরকম হলে আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার আসলে একটা পসিবিলিটি থাকে, যে যেখানে অন্ধকার সেখানে হয়তো হোঁচট খেয়ে পড়ে গেল। সো এই জিনিসগুলো দেখতে হবে যে যেখান দিয়ে মানুষের চলাচল আছে সেখান দিয়ে যেন প্রপারলি লাইটটা সব জায়গায় আসে। তারপর আপনাকে অবশ্যই ইমার্জেন্সি লাইটিং এর ব্যবস্থা থাকতে হবে। তারপরে কালার রেন্ডারিং গ্রুপ, যে আপনি কোথায় কি ধরনের কালারের লাইট ব্যবহার করবেন এটা ফিক্স করার জন্য একটা টেবিল দেওয়া আছে। এখানে দেখেন রেঞ্জ অফ ইন্ডেক্স আর এ একটা জিনিস দেওয়া আছে। এই আর এটা হচ্ছে যে আপনার সূর্যের আলোর সাথে আপনার যে আপনার তো আমরা তো আসলে লাইট গুলাকে বানাই, এই যে এলইডি লাইট বানানো হয় এগুলো তো আর্টিফিশিয়াল লাইট। সো সানলাইট যেটা মানে এটা আসলে ইয়ে করে যে সানলাইটের সাথে আপনার ওই আর্টিফিশিয়াল বাল্ব বা আর্টিফিশিয়াল লাইটের আসলে তফাৎটা কি সেটাকে ও হচ্ছে আহ মানে কম্পেয়ার করে। সো আর এর ভ্যালু যখন 100% থাকে তার মানে হচ্ছে এটা একদম সূর্যের আলো। আর যখন জিরো থাকে তখন হচ্ছে একেবারে অন্ধকার আর কি। সো 100% তার আসলে করা পসিবল না। সো যত কাছাকাছি হবে, 100-এর যত কাছাকাছি হবে বুঝবেন আপনার লাইট তত ভালো। সো লাইট যত ভালো হবে অ্যাট দ্য সেম টাইম আপনার এক্সপেন্সও তত বাড়বে। সো লাইট যত ভালো ওখানে কষ্ট তত বেশি। এখন আপনার তো আসলে বাজেট তো লিমিটেড, আপনি তো ইচ্ছা মতো খরচ করতে পারবেন না, তাই না? প্রধানমন্ত্রীর বাড়িতে আসলে যে ধরনের যেই এক্সপেন্সিভ লাইট থাকবে, আমাদের মতো সাধারণ মানুষের বাড়িতে আসলে এত এক্সপেন্সিভ লাইটের মানে প্রথম কথা দরকারও নাই, আর আমাদের পক্ষে কেনাও পসিবল না। সো আপনাদের ওখানে আসলে মানে ওইটা দেখতে হবে যে মোটামুটি কাজ চলে এরকম কি ধরনের লাইট আমরা ব্যবহার করতে পারি। সো ওইটার জন্য আপনি দেখেন যদি সব বা হসপিটাল হয় মোটামুটি 85 রেঞ্জের হলেই হয়ে যায়। অফিস বা স্কুলের জন্য 70 থেকে 85 হলেই হয়ে যায়। আর যেখানে আসলে এরকম লাইটের এটা খুবই মাইনর ইস্যু, হয়তো স্টোরেজ হিসেবে ব্যবহার হচ্ছে, সেখানে 40 থেকে 70-এর মধ্যে থাকলেই হয়ে যাচ্ছে।
সো এই ব্যাপারগুলা মানে কোথায় কি ধরনের লাগে সেটা আপনারা এই টেবিল থেকে বের করতে পারবেন। এছাড়াও আরো কিছু ব্রাইটনেস প্যাটার্নের জন্য আরো কিছু জিনিস আপনি মাথায় রাখতে পারেন। সেটা হচ্ছে যে আপনি আসলে কি কাজের জন্য ব্যবহার করবেন। অবশ্যই পড়াশোনার জন্য যেই ধরনের লাইট মানে লাইব্রেরি হিসেবে বা আপনার রুমে আপনি পড়ালেখা করতে চান তার জন্য যেরকম হবে, আপনি হয়তো একটা জায়গায় রান্না করতেছেন সেখানে লাইটের প্রয়োজনটা অন্যরকম। হ্যাঁ। বা আবারও একই কথা, স্টোরেজ হলে আরেক রকম। তো যাই হোক, তো এরপরে আরেকটা জিনিস আসে যে ইমিডিয়েট ব্যাকগ্রাউন্ডে কি আছে। হ্যাঁ। যেমন দেখেন যেখানে বলছে যে ইমিডিয়েট ব্যাকগ্রাউন্ডে কি ছিল, একটা ফ্যান ছিল, সো ফ্লিকার হচ্ছিল। অথবা আপনার ইমিডিয়েটলি লাইটের পাশে একটা বিশাল বড় আলমারি রাখা, যে হচ্ছে লাইটটাকে আসতে দিচ্ছে না। এটা একটা ব্যাপার হতে পারে। বা আপনি হয়তো একটা রুমের ভেতরে একটা দেয়াল আছে, সেই দেয়ালের অনেক ডার্ক কালার ব্যবহার করছেন। সো যতই ব্রাইট লাইট আপনি ব্যবহার করেন না কেন, আলটিমেটলি ওই আপনার ওয়ালের ডার্ক কালারের জন্য আপনার রুমটাকে অন্ধকার লাগতেছে। সো এগুলা হচ্ছে এক একটা প্রবলেম, সেই জিনিসগুলো আপনার আসলে মাথায় রাখতে হবে। এবং তার সারাউন্ডিং এ কি কি আছে, ওয়াল কয়টা আছে, সিলিং কেমন, ফ্লোর কেমন, ইকুইপমেন্ট কি কি আছে, ফার্নিশিং কেমন, এই জিনিসগুলা অবশ্যই খেয়াল রাখতে হয়। সো এগুলোর উপর ডিপেন্ড করে দেখা যায় যে মোটামুটি আপনার মিনিমাম যেটা 150 লাক্সের মতো। লাক্স হচ্ছে আপনার ইলুমিনেশনের একটা ইউনিট। সো 150 হচ্ছে তার মিনিমাম আর কি। এছাড়াও আপনার হচ্ছে যে আরেকটা ব্যাপার যেটা, যে ধরেন আপনি একটা লাইট দিছেন, হ্যাঁ, লাইটের কাছাকাছি কি আলো থাকে সবচেয়ে বেশি, দূরে গেলে লাইট কমে যায়। এখন এইটা হচ্ছে একটা আপনাকে মানে আপনাকে একটু কম্পেয়ার করতে হবে যে মিনিমাম একটা রুমের ভিতরে মিনিমাম একটা কর্নারে মিনিমাম লাইট কত আর ম্যাক্সিমাম লাইট কত, এবং এটা মোটামুটি 0.7-এর থেকে কম হওয়া যায় না। 0.7 থেকে কম হওয়া মানে কি, মিনিমাম মিনিমামটা বেশি মিনিমাম। এই বেশি মিনিমাম হওয়ার জন্য আপনি আসলে ওই জায়গায় পুরো অন্ধকার। তো এটা আসলে ঠিক না। বাট যদি আপনার রুমের সাইজ খুবই ছোট হয় বা লোকাল লাইটিং এর কথা আপনি চিন্তা করেন, তাহলে সেখানে আসলে এরকম কম্পেয়ার করার আসলে প্রয়োজন পড়ে না। সো এই জিনিসগুলাকে, এই যে ক্যালকুলেশন যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে লুমেন মেথড। আচ্ছা, আমাদের এটা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে আরেকটা লিংক দিব, আপনারা ওটাতে জয়েন করবেন। তো এই গেল। তো এরপরে আসেন, এই জিনিসটা আমরা দেখলাম। তারপরে হচ্ছে যে বিভিন্ন কাজের জন্য কি ধরনের ইলুমিনেন্স বা লাক্সের প্রয়োজন হয়, এটা হচ্ছে এই জায়গার মধ্যে দেওয়া আছে। আপনারা যখন কাজ করবেন এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, এটা মুখস্থ করার প্রয়োজন নাই। এক দুইটা মুখস্থ করা লাগলে আমি বলে দিব যে কয়টা মুখস্থ করবেন। তারপরে আসেন কয়েকটা জায়গা আপনি পুরো বাড়ির লাইট অফ করে দিছেন, বাট কিছু জায়গা আপনাকে অবশ্যই আলোকিত রাখতে হবে, যেমন এক্সিট সাইন, এটা একটা জিনিস। মানে একই কথা, এক্সিট বা হচ্ছে এসকেপ লাইটিং, এই জিনিসটা হচ্ছে আপনাকে থাকতেই হবে। যেমন একটা মার্কেটের কথা চিন্তা করেন, আপনি সব লাইট অফ করে দিলেও আপনি এক্সিটটাকে কখনোই অফ করতে পারবেন না। তাহলে হচ্ছে একটা মানুষ ভেতরে আটকা পড়ে গেলে তাকে তো বের হইতে হবে। আচ্ছা। এবং এক্স্যাক্টলি সে সাইনগুলাই থাকে, নর্মালি দেখবেন যে লাইট